খিদে লেগেছে তো, আর কতক্ষণ না খেয়ে বসে থাকবো। দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল। তুমি রান্না করবে না মা? দূর, ভাল লাগে না। দিলি তো সামনে এসে আমার সেলফিটা নষ্ট করে। মা, তুমি সেলফি তুলছো, আমিও তোমার সাথে সেলফি তুলবো। যত সব আদিক্ষেতা, সর সর বলছি। কেন মা, আমার সাথে ছবি তুললে কি হবে? ন্যাকামো, এসব দেখে আর বাঁচি না। তোর সাথে সেলফি তুলে পোস্ট করলে সবাই তো জানবে যে তোর মতো দামড়া একটা মেয়ে আমার আছে। তুই আর তোর বাবা তো এটাই চাস, তাই না? কি হলো মা, তুমি এমন করছো যেন আমি তোমার মেয়ে না। মনে হচ্ছে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো। জ্বালায় আর বাঁচি না। শর্ত দেখি, এক্ষুনি আমার পছন্দের ভ্লগারের ভিডিও আসবে। কিন্তু মা, তুমি ভাত রান্না করবে না? না রাঁধলে আর কতক্ষণ না খেয়ে থাকবো? সকালেও তো মুড়ি খেয়েছি, এই মুড়ি আর কতক্ষণ পেটে থাকবে বলো? এতই যখন খিদে লেগেছে, যা নিজে গিয়ে রান্না কর। দূর হ বলছি আমার সামন থেকে। মোবাইল ছাড়া এখন আমি রান্না করতে পারবো না। রেহানা আবারও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিতু একাই রান্নাঘরে চলে গেল। খিদেই পেটটা কেমন চুচু করছে, আমি যে আর পাচ্ছি না। কিন্তু মা তো মোবাইল নিয়েই বসে আছে। আমি বরং রান্নাটা করে ফেলি, একটু পর তো বাবাও চলে আসবে। নিতু নিজেই চুলা জ্বালাতে চলে গেল। তখনই আগুন জ্বালাতেই আগুনের ফুলকি এসে নিতুর হাতে পড়তেই নিতু চিৎকার করে ওঠে, আ এ কি রে মা, তুই এখানে কি করছিস? আহারে, কচি হাতটা বুঝি পুড়ে গেল? না বাবা, কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? আর তুই বলতো, তুই এখানে কি করছিস? তোর মা কোথায়? ও, বুঝেছি, তোর মা আজও রান্না করতে আসেনি। কি করছে সেই নবাবজাদি? নিশ্চয় মোবাইলে ঢুকে আছে। আজ ওর একদিন কি আমার একদিন। হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি, আপনাদের প্রিয় রেহানা। আজ আমি আপনাদের সাথে অনেক গল্প করব। এসব কি হচ্ছে শুনি? বন্ধ করো, বন্ধ করো এসব। এ কি, তুমি আমার মোবাইল কেড়ে নিলে কেন? দাও দাও বলছি আমার মোবাইল। না, আমি আর এই মোবাইল দিব না। এই মোবাইলটাই হয়েছে যত নষ্টের গোড়া। আজই আমি এটা ভেঙে ফেলবো। খবরদার, তুমি আমার মোবাইল ভাঙবে না। নতুন মোবাইল কেনার মুরত নেই, আর এসেছে আমার মোবাইল ভাঙতে। দাও দাও বলছি। বাবা, বাবা, দাও, মায়ের মোবাইলটা ফিরিয়ে দাও। চুপ, একদম চুপ। নিজেও যেমন, মেয়েটাকেও তেমন বানাতে চাচ্ছিস নাকি? শুনি, বেলা কত হয়েছে, ভাত রাঁধবে না? রাঁধবো না? আমাকে কি তুমি ঝি চাকর পেয়েছো নাকি, হ্যাঁ, যে রোজ আমাকেই রাঁধতে হবে? কেন? আমার ফেসবুকের বন্ধুরা তো মাঝে মাঝে রান্না করে না, বাইরে থেকে খাবার আনে। কি কি বললে? কিসের বন্ধুরা? ওসব তুমি বুঝবে না। দাও আমার মোবাইল দাও, এখন আমার আরেকটা লাইভ আছে। ওসব আমার বুঝে লাভ নেই, যাও রান্না করো। বললাম তো আমি এখন রান্না করতে পারবো না। দাও আমার মোবাইলটা। বেশ, তবে আমি আজই এই মোবাইলটা ভেঙে ফেলবো। তখন দেখবো সারাদিন কি করে মোবাইল টিপো। কি বললে? আমার মোবাইল তুমি ভেঙে ফেলবে? তাহলে কিন্তু তাহলে তাহলে কিন্তু কি? তাহলে আমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাব। কি কি বললে? বেরিয়ে যাবে? তোমার এত বড় সাহস? বেশ, তবে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না বাবা, তুমি মাকে তাড়িয়ে দিও না। আমি না হয় আজকে না খেয়েই থাকবো। খেয়ে খেয়ে যে শরীর বানিয়েছিস, একদিন না খেলে কিচ্ছু হবে না। ছি 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 রেহনা, মোবাইল টিপে তোমার এত বড় অধঃপতন হয়েছে? তুমি তোমার নিজের পেটের মেয়েকে এভাবে বলছো? যা সত্যি তাই বলেছি। দাও আমার মোবাইল দাও। আর এতই যখন বাবা মেয়ের খিদে পেয়েছে, তবে নিজেরাই রান্না করে ফেলো। কাঁদিস না রে মা, সবই আমাদের কপাল। কিন্তু একদিন দেখবি ঠিকই তোর মা সব বুঝতে পারবে। কিন্তু খুব ভয় হয় সেদিন যেন বেশি দেরি হয়ে না যায়। অত চিন্তা করো না বাবা, মায়ের যখন খিদে পাবে তখন মা ঠিকই মোবাইল রেখে রান্না করতে আসবে। তোর মাথায় কত বুদ্ধি রে মা। চল, তোকে আজ আমি বাহিরে খাওয়াবো।
খিদেতে পেটটা চোচো করছে। কিরে নিতু, তোকে না বললাম রান্না করতে? আর তুই এখানে বসে বাবার সাথে গল্প করছিস? কি কি বললে তুমি? এতটুকু মেয়েকে দিয়ে রান্না করাবে তুমি? তোমার এত বড় সাহস? তোমার মেয়ে এত বড় হয়ে গেছে আর কাজ শিখবে না? মোবাইলের চার্জ শেষ, তাই তো এখানে আসলাম। ভাবলাম যতটুকু সময়ে মোবাইলে চার্জ হবে সেই সময়ে খাবারের কাজটা সেরে নেই। আর এখন এসে দেখছি রান্নাই হয়নি। কিন্তু মা, আমি তো চুলাই জ্বালাতে পারিনি। এই দেখো মা, চুলা জ্বালাতে গিয়ে আমার হাতটা কেমন পুড়ে গেছে। আচ্ছা মা, তোমার কাছে কি আমার থেকে তোমার মোবাইলের দামই বেশি? আমি কি তোমার কাছে কিচ্ছু না? হ্যাঁ, মোবাইলই আমার কাছে বড়, কারণ এখানে সবাই আমাকে অনেক ভালোবাসে। এসব তুমি কি বলছো মা? মোবাইলের ভিতরে যারা আছে তারা তো আর তোমার সাথে থাকে না, কিন্তু আমরা তো সারাক্ষণ তোমার সাথে থাকি। ওরা কি তোমাকে অনেক বেশি ভালোবাসে? আচ্ছা ঠিক আছে মা, আমি তো বাবার সাথে যাব। বাবা বলেছে আজ আমাকে বাইরে খেতে নিয়ে যাবে। কি, নিজেরা বাইরে খেতে যাবি আর আমি বাড়িতে বসে আঙুল চাবাবো? বেশ মা, তুমিও চলো আমাদের সাথে। না, আমি যাব না। মোবাইলে আমার অনেক কাজ আছে। আর তোদের যা চেহারা, তোদের সাথে বাইরে গেলে লোকে আমাকে কথা শোনাবে। যাই, আমি বরং মোবাইল টিপতে টিপতে একটু মুড়ি চিবোই। না, এবার একটা বিহিত করতেই হবে। যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমি ওকে ওর বাবার বাসায় দিয়ে আসবো। এই কথা তুমি মুখেও এনো না বাবা। যাই হোক না কেন, মা তো আমাদের আপন মানুষই। সামান্য ভুলের জন্য মাকে তুমি তাড়িয়ে দেবে? সে দেখা যাবে। চল তো মা আমার সাথে। না বাবা, আমি যাব না। মা যেহেতু খিদে পেটে নিয়ে মুড়ি চেবোতে পারে, তাহলে আমিও পারবো। বেশ, তোদের মা মেয়ের যা ইচ্ছে তাই কর। সজল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর নিতুও মন খারাপ করে পুকুর পাড়ে বসে রইল। আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? আজ নিজের মা সামান্য মোবাইলের জন্য আমাকে কত কিছু বলল। আমি কি সত্যি মায়ের কাছে কিচ্ছু না? জলপরি নদী থেকে ভেসে উঠল। আর জলপরীকে দেখে নিতু ঘাবড়ে গেল। আমি কি দেখছি? ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি জলপরি। আমি তোমার কিচ্ছু করব না। আমায় বলো তো, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? এ তো ভারী কষ্টের কথা। নিজের মাও কি এরকম কঠোর হতে পারে? এর জন্য তো তোমার মাকে অবশ্যই শিক্ষা দেওয়া উচিত। না না জলপরি, তুমি আমার মাকে কিচ্ছু করবে না। শত হলেও সে তো আমার মা। সত্যি, তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। তবে এটা তো সত্যি, তোমার মাকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। যা করার আমি করে দিয়েছি। এবার বাড়ি যাও, দেখবে উপরওয়ালা সব ঠিক করে দেবে। মা, আমাকে না হয় এক বাটি মুড়ি দাও। আমি যে না খেয়ে আর থাকতে পারছি না। জ্বালাস না তো, দূর হয় এখান থেকে। দেখছিস না আমি মোবাইল টিপছি? ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? দেখছিস না আমার হাতের মোবাইলটা কেমন সাপ হয়ে গেল? মা, এটা তুমি কি করলে? নিজের মোবাইলটা নিজেই ভেঙে ফেললে? রেহানা মাটির দিকে তাকিয়ে দেখলো তার মোবাইলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কি, এটা মোবাইল হলো কি করে? আমি তো দেখলাম ওটা একটা সাপ ছিল। কি যা তা বলছো তুমি মা? আমার মনে হয় আমার মতো তোমারও খিদে পেয়েছে, তাই তো আবোল তাবোল বকছো। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি।
এই নাও মা, এগুলো খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। যত সব ন্যাকামো, আমার মোবাইলটা ভেঙে গেছে এজন্য তো মনে মনে খুব খুশি হয়েছিস। দাঁড়া, আজ তোর বাবা আসুক বাড়িতে, এর থেকেও ভালো মোবাইল আমি ওকে দিয়ে কেনাবো। এ কি, এটা মোবাইল হলো কি করে? এসব এসব কি হচ্ছে আমার সাথে? কি যা তা বলছো তুমি মা? মোবাইল টিপে টিপে তোমার মাথাটা একদম গেছে, তাই তো মুড়িগুলোকে মোবাইল মনে করছো। এটা কি মুড়ি? আমার না, তোর মাথা গেছে। আমায় তো মোবাইল খেতে দিয়েছিস, তোর এত বড় সাহস! রেহানা মোবাইলটিকে ছুঁড়ে মারতেই সেগুলো মুড়ি হয়ে গেল। এ কি, এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? এ কি মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি আবার তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। কি করব বলো, আমি তো আর ভাত রান্না করতে পারি না, এজন্যই তো তোমাকে মুড়ি খেতে দিলাম। নিতুর এমন কথা শুনে নিষ্ঠুর রেহানার অনেক মায়া হলো, আর সে নিজের ভুল বুঝতে পারলো। আমায় তুই ক্ষমা করে দে মা, কোথায় আমি তোকে মাথায় করে রাখবো, ভাত রেঁধে খাওয়াবো, কিন্তু তা না করে উল্টো আমি তোকে রাতে পাঠিয়েছি। আমি তো মা না রে, আমি তো পাষণ্ড, আমায় তুই ক্ষমা করে দে। কিন্তু না মা, আজ বাবা এলে আমি বাবাকে বলে তোমাকে নতুন মোবাইল কিনে দেব। না রে মা, আমার আর মোবাইল চাই না। ওই মোবাইলের জন্যই তো আমি আমার সন্তান, সংসার সবকিছুই ভুলতে গিয়েছিলাম, কিন্তু আর না। আরে, এ আমি কি দেখছি? কিরে নিতু, আজ তো দেখছি সূর্য উল্টো দিকে উঠেছে। আমায় আর লজ্জা দিও না, আমি যে পাপ করেছি উপরওয়ালা আমাকে তার শাস্তি দিয়েছেন, তাই তো আমি খাবার খেতে গেলেও সেটা মোবাইলে পরিণত হয়েছে। আর যাই হোক, মোবাইল খেয়ে তো আর পেট ভরে না। বাবা, তুমি না বলেছিলে আজ আমাকে বাইরে খেতে নিয়ে যাবে? চলো মা, আজ তিনজন মিলে বাইরে খেতে যাব। না রে মা, আমি থাকতে তোরা হোটেলে কেন যাবি? দাঁড়া, আমি এক্ষুনি রান্না করে আনছি, আমায় তুমি ক্ষমা করে দাও গো। মাপ চাইতে হবে না রেহেনা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি হয়েছি। রেহানা তার নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিল। শরীরের ঘাগুলো ক্রমশ বেড়েই চলেছে, কিছুতেই কমছে না। তবে কি এবার আমার মৃত্যু নিশ্চিত? হে ঈশ্বর, তবে কি এবার আমি সত্যি সত্যি মারা যাব? এসব কথা বলে হাঁস চোখের পানি ফেলতে থাকে। আর হাঁসটি গোপালগঞ্জ গ্রামের পাশে রূপসা নদীতেই থাকতো। বেশ কিছুদিন ধরেই হাঁসের শরীরে দাগযুক্ত কিছু ঘা সৃষ্টি হয়, আর সেই ঘায়ের কারণে হাঁসটি দিন দিন নাজেহাল হয়ে পড়ে। ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। এই বুঝি আমি আমার জীবনের অন্তিম পর্যায়ে চলে এলাম। তবে কি আমি এবার স্বর্গযাত্রা করব? আমাকে সাহায্য করার মতো কি কেউ নেই? হাঁসের কথা শেষ হতে না হতেই সেখানে একটা লাল পরী চলে আসে। আর হাঁসের এমন কথা শুনে লাল পরীর মনে অনেক মায়া হয়। আহারে, তোমার শরীরের একই দশা গো! এত ঘা কি করে হলো তোমার শরীরে? তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই না গো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার শরীরের সব ঘা শেষ করে দিচ্ছি, তবে আর তোমাকে কষ্ট পেতে হবে না গো। এরপর লালপুরি জাদু করে হাঁসের শরীরের সব দাগ দূর করে দেয়, আর ঘাগুলো চলে যাওয়ায় হাঁসটিও সুস্থ হয়ে যায়। ওহ বাবা, কি যে শান্তি! তুমি আমাকে কঠিন যন্ত্রণা থেকে মুক্ত করলে গো। আমি যে অনেক শান্তি পাচ্ছি গো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজ যে তুমি আমাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিলে গো। সত্যি তুমি ভালো একটা বন্ধুত্বের পরিচয় দিলে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, থামো। আর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। আসলে আমার চোখের সামনে যদি কেউ কষ্ট পায় তাহলে আমার অনেক কষ্ট হয়, আর সে কারণেই তো আমি তোমাকে সুস্থ করে দিলাম। এরপর লালপরি জাদু করে একটা মুক্তোর মালা নিয়ে আসে, আর সেই মালাটা হাঁসের গলায় পরিয়ে দেয়। এই মুক্তোর মালাটা আমার পক্ষ থেকে তোমার উপহার গো হাঁস। এই মুক্তোর মালা গলায় দিয়ে তুমি যা চাইবে তাই পাবে, আর এই মালাটা তোমার সব বিপদ থেকেও রক্ষা করবে গো। তুমি আমাকে বন্ধু রেখেছো, আমি কি তোমার উপকার
না করে পারি বলো? এসব কথা বলে লালপরি সেখান থেকে চলে যায়। আর হাঁস তো লালপরির এত উপকার পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। যাক বাবা, ওই লালপরীকে আমি বন্ধু রেখেছি, এত গুণগান করেছি, অমনি আমাকে বন্ধু বানিয়ে দিল। শেষমেশ আমার গলায় আবার জাদুর মালাও পরিয়ে দিল। তবে যে এবার আমার সুখের দিন শুরু হলো। এই যে জাদুর মালা, আমি চাই আমার সামনে অনেক শস্যদানা আসুক। আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, দে দেখিনি আমাকে দানা শস্য। হাঁসের কথা শেষ হতে না হতেই হাঁসের সামনে অনেকগুলো দানা শস্য চলে আসে, আর হাঁস মনের সুখে দানা শস্য খেতে থাকে। এদিকে লালপরি তার পরোপকারিতা সেরে পরিরাজ্যে ফিরে যায়। বলছি লালপরি, এভাবে আর কতদিন? তোমাকে আমি অনেকদিন বারণ করেছি পৃথিবীতে যাবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। একদিন দেখবে ওই পৃথিবীটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসব কথা বলে রানীপরি সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পরেই লালপরি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়। পরীর শরীরেও ঘা হয়। আহ, কি যন্ত্রণা! হঠাৎ করে আমার শরীরে এমন ঘা হলো কেন? এদিকে যে আমার চুলও খসে পড়ছে, ডানায় ঘা হয়ে ডানাও যে প্রায় ঝলসে যাচ্ছে। ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর। এসব কথা বলে লালপরি প্রার্থনা করলেও সে আর সুস্থ হয় না, বরং দিন দিন লালপরির অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। দূর বাবা, এমন অসময়ে এখানে আবার বৃষ্টি কেন হচ্ছে? দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি তো দেখছি তা আমার কোনো নামগন্ধই নেই। এইদিকে তো নদীর জলও অনেক বেড়ে যাচ্ছে। দূর বাবা, আমি এসব নিয়ে কেন ভাবছি? আমি এক কাজ করি, আমি বরং এখানে ভাসমান একটা ঘর তৈরি করে নিই। এই যে মুক্তোর মালা, আমি একটা ভাসমান ঘর চাই, দাও দেখি আমাকে ভাসমান একটা ঘর। হাঁসের কথা শেষ হতে না হতেই সেখানে একটা ভাসমান ঘর চলে আসে, আর হাঁসটি সে ভাসমান ঘরেই বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। আরে আরে লালপরি, এবার তো তুমি অসুস্থ। কই, পৃথিবী থেকে তো তোমাকে কেউ সাহায্য করার জন্য এলো না। তবে আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। তোমার মতো ঘাযুক্ত ডানাছাড়া পরীকে আমি কিছুতেই আমার পরিরাজ্যে থাকতে দেব না। যাও, দূর হও, দূর হও, তুমি পরিরাজ্য থেকে দূর হও। এসব কথা বলে রানীপরি লালপরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। লালপরি অসুস্থ অবস্থায় পৃথিবীতে আসে। এবার আমি কি করব? আমার তো এই অসুস্থ অবস্থায় কোথাও একটা আশ্রয় নিতে হবে, কিন্তু এবার আমি কার কাছে আর কোথায় বা আশ্রয় নেব? চারদিকে তো জল থই থই করছে, তবে যে এখন আমার ওই হাঁস বন্ধু ছাড়া আর কেউ নেই। এরপর লালপরি জলে ভাসতে ভাসতে হাঁসের কাছে গিয়ে পৌঁছায়, আর লালপরীকে দেখে হাঁস বলে, একে কি লালপরি, তোমার আবার এই অবস্থা হলো কি করে? তাছাড়া তুমি বা এমন এই বন্যার জলে ভেসে ভেসে কেন আসছো? এরপর লালপরি হাঁসকে সব কথা খুলে বলে, আর লালপরি হাঁসের কাছে আশ্রয় চায়। এসব তুমি কি বলছো কি লালপরি? আমি তোমাকে আশ্রয় দেব, এর মানেটা কি? হ্যাঁ, দেখেছো তোমার শরীরে কত ঘা, আর দেখেছো তো তোমার শরীর থেকে কত দুর্গন্ধ বেরোচ্ছে। তোমাকে যদি আমি আমার ঘরে আশ্রয় দিই, তবে তো আমার ঘর পুরো দুর্গন্ধ হয়ে যাবে। হাঁস বন্ধু, তুমি কি না এমন অহংকারী হয়ে উঠেছো? তুমি কি ভুলে গেছো আর তোমার পুরো শরীরে এমনই ঘা ছিল? তখন তো আমি তোমাকে সাহায্য করেছিলাম, সুস্থ করে তুলেছিলাম, আর আজ কিনা তুমি আমাকে ঘৃণা করছো? হয়েছে হয়েছে, এখন আর তুমি আমাকে আমার অতীত মনে করিয়ে দিও না, বুঝেছো তো? এখন আমি অনেক ভালো আছি, আর আমি তোমাকে কিছুতেই আমার ভাসমান ঘরে আশ্রয় দিতে পারবো না। তোমার সাথে থাকলে আবার আমার সুন্দর শরীরেও ঘা হবে। তুমি যাও, দূর হয় এখান থেকে। হাঁস যখন পরীকে এসব কথা বলছিল, ঠিক তখনই ফুলি নামের একটা মেয়ে ভেলায় করে সেই পথ দিয়ে যাচ্ছিল, আর হাঁসের কথা শুনে মেয়েটি দাঁড়ায়। একে একে জলে ভাসা পড়িও অহংকারী হাঁস। ছে ছে হাঁস, তুমি কিনা একটা অসুস্থ পরীকে এইভাবে কথা শোনাচ্ছ? আমি যে তোমাদের সব কথা শুনেছি। পরী, তুমি আর এভাবে কেঁদো না, তুমি আমার ভেলায় উঠে পড়ো। আমি তোমাকে আশ্রয় দেব, আর আমি তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো। এসব কথা বলে ফুলি লালপরীকে তার ভেলায় তুলে নেয়। অহংকারী হাঁস কোথাকার,
আমি তোমাকে তোমার বিপদে সাহায্য করেছিলাম, আর আজকে না আমার বিপদে তুমি অহংকারী হয়ে গিয়েছো। তবে আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এরপর ফুলি লালপরীকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর লালপরী ফুলির ভেলাতেই আশ্রয় নেয়। এরপর ফুলি কবিরাজের কাছ থেকে ঔষধপত্র এনে পরীকে খাওয়াতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর পরীও সুস্থ হয়ে ওঠে, আর চারপাশে বন্যার জলও কমে যায়। এদিকে হাঁসের অধপতন শুরু হয়ে যায়। একে কি হচ্ছে আমার সাথে? আজকাল তো দেখছি এই মুক্তোর মালাটা কোনো কাজই করছে না। আমি যা বলছি ঠিক তার বিপরীতটা হচ্ছে। এবার আমি কি বা করব? এই মুক্তোর মালা রেখেই বা কি লাভ, যদি এটা কোনো কাজ না করে? এভাবেই দিন যত যেতে থাকে হাঁসের ততই অধপতন হয়, আর হাঁসের ঘরটাও ভেঙে যেতে থাকে। হাঁস পুনরায় পথে বসে। এদিকে ফুলির সেবা যত্নে লালপুরি একদম সুস্থ হয়ে ওঠে। সত্যি ফুলি, তুমি আমার অনেক উপকার করলে গো। যখন সবাই আমার বিপক্ষে চলে গিয়েছিল তখন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। তুমি যে আমাকে সুস্থ করে তুলেছো, তাই আমি চিরকাল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই, আর আমরা দুই বন্ধু মিলে সুখেই দিন কাটাতে চাই। লালপরীর এমন কথা শুনে ফুলি বেশ খুশি হয়, আর এরপর থেকে ফুলি আর লালপরী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। গয়না নেবে গো, গয়না, সুন্দর সুন্দর পাথরের গয়না। কে নেবে গয়না? নিয়ে যাও সুন্দর সুন্দর গয়না। এভাবে চিৎকার করে করে যোগেশ গয়না বিক্রি করত। এই যে দাদা, এইদিকে আসুন, দাঁড়ান একটু। ও দাদা শুনছেন, আমি যে এক জোড়া বালা কিনবো। এই যে দেখুন দিদি, কোন জোড়া বালা আপনার পছন্দ হয়? এই সব পাথর আমার নিজের হাতে সংগ্রহ করা, আর এই সব গয়নাও আমি যে নিজ হাতে তৈরি করি। এই জন্যই তো আপনার গয়নাগুলো বেশ মজবুত হয় দাদা, আর গয়নাগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়। বলছি কি দাদা, আপনি এই সবুজ পাথরের বালাগুলো আমাকে দিন, আমার তো বেশ ভালো লেগেছে এই বালাগুলো। তা বলছি দাদা, এই বালাগুলোর দাম কত? বালাগুলো যেহেতু আপনার পছন্দ হয়েছে, তবে আপনি নিন দিদি, টাকা নিয়ে বাঁচবে না। আর তাছাড়া আপনি যদি টাকা না দিয়ে চুল দিতে চান তবুও কোনো অসুবিধে নেই। আপনি চুল নেবেন দাদা? তবে আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে সুদীপা বাড়িতে চলে যায়, আর বাড়ি থেকে কিছু চুল এনে যোগেশকে দেয়, আর যোগেশ চুলগুলো ঝোলায় রেখে সেখান থেকে চলে যায়। অবশেষে আমি 101 জন মহিলার চুল জোগাড় করতে পারলাম। এবার শুধু নাগমণিটা জোগাড় করার পালা। একবার শুধু আমি নাগমণিটা হাতে পাই, এই 101 জন মহিলার চুল দিয়ে নাগমণিটা একবার পোড়াতে পারলেই নাগমণিটা আমার সব কথা শুনবে, আর আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। এই কারণেই তো এতদিন থেকে আমি এরকম বেশ ধরে ঘুরে বেড়াচ্ছি। এসব কথা ভাবতে ভাবতে যোগেশ সেখান থেকে চলে যায়, আর দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। এই রাতটার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম। আজ নিশ্চয়ই নাগিন তার খোলস বদলাতে আসবে, আর সেই সুযোগেই আমাকে নাগমণি হাসিল করতে হবে। আর দেরি করা যাবে না, এবার তবে আমি বেরিয়ে পড়ি। জাদুই করি, নিয়ে যা আমাকে নাগিনের কাছে। এসব কথা বলে যোগেশ কড়িটা হাওয়ায় ভাসিয়ে দেয়। কড়িটা হাওয়ায় ভেসে ভেসে যেতে থাকে, আর কড়িকে অনুসরণ করে যোগেশও কড়ির পিছু পিছু জঙ্গলে চলে যায়। এরপর যোগেশ জঙ্গলে পৌঁছে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ব্যথায় পুরো শরীর যেন জর্জরিত হয়ে গেছে আমার। এবার যে খোলস বদলানোর সময় হয়ে গেছে। এবার তবে আমাকে নাগমণিটা রেখে খোলস পাল্টাতে হবে। এরপর নাগিন তার নাগমণিটা পাশে রাখে, তারপর নাগিন তার খোলস পাল্টাতে শুরু করে। এই তো নাগিন খোলস পাল্টাতে শুরু করেছে। এই মোক্ষম সুযোগ, এই সুযোগেই নাগমণিটা হাতে নিতে হবে, কারণ নাগিন যে এখন খোলস পাল্টাতে ব্যস্ত। এসব কথা বলে যোগেশ পা টিপে টিপে নাগমণির কাছে যায়, আর নাগমণিটা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আর কিছুক্ষণ পরে নাগিনের খোলস পাল্টানো শেষ হয়ে যায়। ও বাবা, পুরো শরীরটা যেন আমার একদম চকচকে হয়ে গেছে। এবার তবে আমি নাগমণিটা আমার মাথায় পরে নেই। এগিয়ে আমার নাগমণিটা কোথায় চলে গেল? আমি তো নাগমণি এখানেই রেখেছিলাম, তবে নাগমণিটা কোথায় গেল? এসব কথা বলে অস্থির হয়ে নাগিন তার মানুষ রূপ ধারণ করে। ঠিক তখনই নাগিনের দুই দাসী সেখানে চলে আসে। এই যে দাসীরা, আমার নাগমণি কোথায়? তোমরা কি দেখেছো আমার নাগমণিটা কোথায় হারিয়ে গেছে? রানীমা, আমরা তো আশেপাশেই পাহারায় ছিলাম। ওই, কাউকে তো দেখতেই পেলাম না। কে যে এসেছিল? তোদের দ্বারাই কিচ্ছুটি হবে না। এবার তবে আমাকে যা করার করতে হবে। হায় হায়, এ তো সেই কালো জাদুকর। হায় হায়, এবার তো দেখছি সর্বনাশের আর কিচ্ছু বাকি রইলো না। এবার আমি জাদুকরের কাছ থেকে আমার নাগমণিটা কি করে উদ্ধার করব? না, এবার দেখছি যা করার তোদেরকেই করতে হবে। আমাদের কি করতে হবে রানীমা? আপনি বলুন। নাগমণি উদ্ধার করার জন্য যে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। এরপর নাগিন তার দুই দাসী মোহিনী আর সোহিনীকে বুদ্ধি শিখিয়ে দেয়। আর সেই বুদ্ধি অনুযায়ী নাগিন দুটো হাঁড়ি নিয়ে আসে। এরপর মোহিনী আর সোহিনীকে ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত করে সেই হাঁড়ি দুটির ভেতরে রাখে। এরপর নাগিন দুই হাঁড়ি কন্যাকে নিয়ে নদীর ধারে যায় আর হাঁড়ি কন্যাদের নদীতে ভাসিয়ে দিয়ে সে চলে আসে। নাগমণিটা হাতে পেয়ে কি যে ভালো লাগছে। এবার এই নাগমণিটা নদীর জলে ধুয়ে একদম পবিত্র করতে হবে। আর নাগমণিটাকে আমায় সাবধানে রাখতে হবে, কারণ 7 বছর পর কৃষ্ণ পূর্ণিমার রাতে 101 মহিলার চুল দিয়ে নাগমণি পোড়ালে নাগমণি যে আমার সব কথা শুনবে। এসব কথা বলতে বলতে যোগেশ নদীর ধারে যায় আর গিয়ে দেখে দুই হাঁড়িতে করে দুটি কন্যা ভেসে আসছে। কি কাণ্ড! এই তো দেখছি দুই হাঁড়িতে ভাসা দুই কন্যা। কি সুন্দর দেখতে! এই বাচ্চা দুটোকে এভাবে কে ফেলে রেখে গেছে? আহারে, আমি বরং এই বাচ্চা দুটোকে আমার সাথে নিয়ে যাই। নাগমণিটা না হয় অন্যদিন ধুয়ে পবিত্র করে নেব। বাবা, কি সুন্দর ফুটফুটে দুটি কন্যা! আমি এদের দুজনকে নিজের মতো করে মানুষ করে তুলবো, জাদুবিদ্যাও শিখাবো। তারপরে এই দুই কন্যাকে আমি নিজের দাসী বানিয়ে রাখবো। এসব কথা চিন্তা করে যোগেশ দুই কন্যাকে বড় করে তুলতে থাকে। এভাবে দেখতে দেখতে 7 বছর কেটে যায় আর 7 বছরে দুই কন্যা বেশ বড় হয়ে যায়। কন্যারা, তোরা তো জাদুবিদ্যায় দিন দিন পারদর্শী হয়ে উঠছিস। তবে আজ রাতেই আমি তোদের দুজনের জাদুর পরীক্ষা নেব। তোরা দুজন প্রস্তুত হ। ঠিক আছে পিতা, ঠিক আছে। আপনি যেমনটা বলবেন আমরা ঠিক তেমনটাই করব। তবে পিতা, আজ তো পূর্ণিমা রাত। আজকে রাত তো অনেক পবিত্র। তুই একদম ঠিক কথা বলেছিস মা। আর আজ রাতেই চুল দিয়ে নাগমণি পুড়িয়ে আমি নাগমণি শুদ্ধ করব। আর সেই কাজে তোরাই আমাকে সাহায্য করবি। এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। দেখতে দেখতে রাতও হয়ে যায় আর রাত হতেই কৃষ্ণ পূর্ণিমার চাঁদ ওঠে। আর চাঁদ উঠতেই যোগেশ চুল ভর্তি একটি থলে আর নাগমণি নিয়ে আসে। মোহিনী, তুই এই ঝোলাটা নে, আর তোর কাজ হলো এই চুলে আগুন লাগানো। আর সোহিনী, তুই এই নাগমণিটা নে, তোর কাজ হলো জাদুর সেই আগুনে নাগমণিটাকে পোড়ানো। যোগেশের কথা মতো মোহিনী ঝোলা থেকে চুল বের করে। এরপর মোহিনী জাদু বলে সে চুলে আগুন ধরায় আর সোহিনী নাগমণিটা আগুনের দিকে তাক করায়। আর অমনি আগুন ছিটকে গিয়ে যোগেশের গায়ে পড়ে। সাথে সাথে যোগেশের গায়ে আগুন ধরে যায়। আর ঠিক তখনই সেখানে নাগিন চলে আসে। এই দিনটার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। শয়তান জাদুকর, তুই আমার নাগমণি চুরি করেছিলি, তাই না? তাই তো আমি কৌশলে আমার দাসীদের তোর কাছে পাঠিয়েছিলাম। আর তুই কি না আমার দাসীদের জাদু শিখিয়ে মরণ ফাঁদ তৈরি করেছিস। এবার তবে তুই চলে মর। আর দাসীরা, চল, তোদেরকে এবার আমি পুরস্কৃত করব। নাগিনের কথা শেষ হতেই যোগেশ পুড়ে একদম ভস্ম হয়ে যায়।
হায় হায়, এগুলো কি মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা আবার এত কালো হয় নাকি? মধ্যে আবার জলে ভেসে এসেছে এই খরস্রোতা নদীতে। এখন বুঝলাম, এই কালো রঙের জন্যই হয়তো এদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে। তবে তোরা যখন একবার আমার কাছে চলে এসেছিস, তখন আমি তোদের সন্তান স্নেহে আমার কাছে আগলে রাখবো। এই থেকে আমি তোদেরকে পরম যত্নে আগলে রেখেছি, জাদুবিদ্যা শিখিয়েছি। আমি তো চিরকাল তোদেরকে সন্তানই ভেবেছি। তবে এখন তো আমি অন্তিম সময়ে চলে এসেছি। তবে তোদের একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোন। তা দুজন দেখতে অনেক কালো, সমাজের মানুষজনরা তোদের ভালো চোখে দেখবে না। তাই আমি তোদেরকে নিয়ে এতদিন নির্জন জায়গায় ছিলাম। আমি চলে গেলে তো তোরা আর এখানে থাকতেও পারবি না, আর মানুষ সমাজে যেতেও পারবি না। তাই আমি তোদেরকে দুটো পাখি বানিয়ে দিচ্ছি। তোরা হবি কথা বলা পাখি। তবেই যে লোকজন তোদের কদর করবে। মা, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে তো আমরা বড্ড অসহায় হয়ে পড়বো। গো মা, তুমি আমাদের এভাবে একা ফেলে চলে যেও না গো, আমরা যে বড্ড একা হয়ে যাব। পাগলি মেয়ে আমার, এমন করে কেন ভাবছিস বলতো? আর তাছাড়া জন্ম মৃত্যু সব তো বিধাতার হাতে। এই আমার তো মরণকে ঠেকানোর কোনো উপায় নেই, তাই না? তবে আমি তোদের জন্য যা সিদ্ধান্ত নিয়েছি তা খুবই ভেবে চিন্তেই নিয়েছি। কিস বাছা, তোরা ভালো থাকবি। এসব কথা বলে বৃদ্ধা জাদুকর্ণী তার জাদু বলে দুই কালো কন্যাকে দুটো পাখিতে পরিণত করে দেয়। তখনই জাদুকর্ণী মারা যায়। আরে বোন, আজ থেকে আমরা দুজন যে এতিম, নিজের বাবা মায়ের খোঁজও জানি না। আর আশ্রয়ে আমরা এতদিন থেকে বড় হয়েছি, সেও আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। চল বোন, এবার আমরা মুক্ত আকাশে উড়াল দেই। পর ওরা দুই পাখি আকাশে উড়াল দেয়, আর উড়তে উড়তে তারা দুজন একটা গাছের ডালে গিয়ে বসে। বোন, আমি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে, খুব খিদে পেয়েছে আমার। কি খাওয়া যায় বলতো? এটা তো আমিও বুঝতে পারছি না রে বোন। উড়তে উড়তে মানুষের সমাজে এসে পৌঁছালাম। এখানে তো আগে কখনোই আসিনি, আর কাউকে চিনিও না। কাছে যে এখন খাবার চাইবো। ওই দেখ বোন, একটা লোক রুটি বিক্রি করছে। চল চল, ওই লোকটার কাছে গিয়ে দেখি একটা রুটি দেয় কিনা। কি সহজেই না তুই কথাটা বলে ফেললি। চেনা নেই জানা নেই ওই মানুষটা আমাদের কেন রুটি দেবে বলতো? থেকে বরং চল আমরা দুজন রুটি চুরি করে নিয়ে পালিয়ে যাই। তোতামনির কথা শুনে তোতামনিও রাজি হয়ে যায়। ওর দুজন রুটিওয়ালার কাছে যায়, আর হঠাৎই হীরামণি একটা রুটি নিয়ে পালিয়ে যায়। আর তোতামনি একটা রুটি নিতেই রুটিওয়ালা তোতামনিকে ধরে ফেলে। এই যে ধইরা ফেলাইছি, শয়তান পাখি, তোদের তো সাহস কম না দেখি। তোরা আমার এখানে আসছিস রুটি চুরি করতে, তবে আজ তো তোদের রক্ষা নাই। আমি তো রুটি নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু বোন তো সেই ধরাই পড়লো না। বোনকে বাঁচাতেই হবে। কাকু, তুমি আমার বোনকে ছেড়ে দাও না গো কাকু। হায় হায়, এখানে তো আরেকটা এসে জুটেছে। দাঁড়া, তোদের দুজনরে ধইরা ফেলাইছি, তোদের দুজনরে লইয়া এখন জমিদার মশাইয়ের কাছে যামু। এ কেমন কথা বাবু, আজকাল পাখিরাও চুরি করতে শুরু করেছে নাকি? তো সুন্দর পাখি দুটোকে আমি কি শাস্তি দেই বলো তো? চুরির শাস্তি তো 50 বেতের আঘাত। 50 বেতের বাড়ি খেলে তো পাখি দুটোর এত সুন্দর সুন্দর পালক ঝরে পড়বে, আর পাখি দুটো মারাও যেতে পারে। 50টা বেতের আঘাত? ও জমিদার মশাই, আমরা ইচ্ছে করে চুরি করিনি গো। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছি। তাছাড়া রুটিওয়ালার কাছে রুটি চাইলেও তো উনি দিত না, তাই না? ও মা, এই পাখি দুটো দেখছি কথাও বলে রে। বলছি কি ও রুটিওয়ালা, আমি তোমাকে রুটির ক্ষতিপূরণ দিচ্ছি, তবুও আমি অত সুন্দর এই পাখি দুটোর শাস্তি দিতে পারবো না। বলি কি, ওরা দুজন আমার কাছেই থাক। এই নাও মুক্তোর মালাটা নাও রুটিওয়ালা, এটা বিক্রি করলে তোমার রুটির ক্ষতিপূরণ পেয়ে যাবে। বলছি কি জমিদার মশাই, আপনি বলছেন জন্য নিচ্ছি, নইলে এই পাখি দুটোর কপালে আজ কি যে হতো। এই যে পাখি, তোরা দুজন আজ থেকে আমার এই প্রাসাদেই থাক। আমি তোদের খাঁচায় রাখছি না বলে আবার পালিয়ে যাস না বাবু।
না, আপনি কি যে বলেন না জমিদার মশাই, আপনার জন্যই তো রুটিওয়ালার কবল থেকে বাঁচলাম। জমিদার মশাই, আমাদের তো বড্ড ক্ষুধা পেয়েছে। ও এই কথা, দাঁড়া, আমি এক্ষুনি তোদের দানা দেওয়ার ব্যবস্থা করছি। আগে জমিদার মশাই, আমরা তো দানাকুটো খাই না, আমরা তো মানুষের মতোই ভাত রুটি এইসব খাবার খাই। আরে আরে, তাই নাকি? তাহলে তো ভালোই, জমিদার বাড়ির মজার মজার খাবার খেতে পারবি। তবে আমি ওসব খাবারই দিতে বলছি। এরপর জমিদার দাসীকে খাবার আনতে বলে, আর দাসী থালা ভর্তি মজার মজার খাবার নিয়ে আসে। হীরামণি ও তোতামণি মজা করে খাবার খায়। জমিদার বাড়িতেই বেশ আরাম আয়েসে দিন কাটাতে থাকে। আরে আরে গিন্নিমা, আপনি এখানে দাঁড়িয়ে সকলের আড়ালে চোখে জল ফেলছেন কেন? না কি হয়েছে গো গিন্নিমা? কি আর বলি বাবু, তোরা দুজন তো এখন এই ঘরের সদস্য হয়েছিস, এদেরকে সত্যি কথা বলাই যায়, তবে তোরা যেন আবার কাউকে বলিস নে। না গিন্নিমা, আমরা কাউকে কিছুতে বলবো না। আপনি দুঃখের কথা আমাদের বলতে পারেন। ওরা সকলেই তো জানিস আমি নিঃসন্তান রে বাবু, আমি কিন্তু বন্ধা নই। আমি দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। এই কন্যা দুটো কালো ছিল, আর তোদের জমিদার মশাই সকলের চোখের আড়ালে সেই কালো কন্যা দুটোকে জলে ভাসিয়ে দিয়েছিল। এখন অব্দি মেয়ে দুটোর কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে। কি, তবে কি তোমরাই আমাদের বাবা মা? নদীর জলে ভেসে গিয়ে আমরা এক জাদুকর্ণীর কাছে গিয়ে পৌঁছাই। জাদুকর্ণী সন্তান রূপে আমাদের বড় করেন। মানেটা কি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, সবটা আমাকে খুলে বলতো দেখি। পর হীরামণি আর তোতামণি আসল রূপে ফিরে আসে, আর সব ঘটনা জমিদার গিন্নিকে খুলে বলে। এসব কথা আড়াল থেকে জমিদার শুনতে পেয়ে সেখানে চলে আসে। চোখের জল ফেলতে ফেলতে বলে, গিন্নি, সন্তান হারিয়ে কি তুমি একাই কষ্ট পাচ্ছ? আমিও তো অনেক কষ্ট পেয়েছি, সেটা কাউকেই বুঝতে দেইনি। তবে ভুলটা আমি করেছিলাম। আমি সুন্দরের পূজারী হলেও এত বছর পর বুঝতে পেরেছি কাউকে গায়ের রঙের জন্য ছোট করতে নেই। তোরা আমার বুকে আয় মা, আমি আর তোদের হারাতে চাই না। কথা বলে জমিদার তার দুই কন্যাকে বুকে জড়িয়ে নেয়।